আজ 1 মাস পর কলেজে যাচ্ছি। আম্মুর বকা আর ঝাড়ুর বাড়ি খেয়ে আজ যাচ্ছি, নয়তো আজও যেতাম না। কলেজে 2 দিন ক্লাস করেছিলাম। কলেজে গিয়ে তারপর আর ভালো লাগে না। কলেজে যেতে সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঘোরাঘুরি করছি। বাংলায় যেটা বলে টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা, আপনাদের পরে সব বলছি। আমি আগে কলেজে গিয়ে নেই, লেট হয়ে গেছে। তারপর দৌড়ে চলে এলাম কলেজে। ক্লাসে ঢুকতেই ভিতরে দেখি একটা মেয়ে বসে আছে। সেটা হচ্ছে ম্যাডাম। দেখতে একদম পরীর মতো। দেখেই এক বস্তা ক্রাশ খাইছি। একদম পরীর মতো দেখতে। মনের দরজা জানালা সব খুলে গেছে তাকে দেখার জন্য। কিন্তু সেটা তো ভুল হবে ক্রাশ খেলে। না, মনের দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে। ক্রাশ ভুল করে খাইছি। সে তো আমার থেকে অনেক বড়, আর তো এখনো চকলেট খাই। তাইলে ক্রাশ খাইয়া কি দিন যাইবে? এখন আমার চকলেট খাওয়ার বয়স, প্রেম করার বয়স হয় নাই। তারপর যখন অনুমতি নিতে যাব ক্লাসে যাওয়ার জন্য, তখন ম্যাডাম আমার দিকে তাকিয়ে এক নজরে চেয়ে আছে। 5 মিনিট সময় হয়ে গেল, তবু চোখের পাতা নড়ে চড়ে না। ভিতরে যেতেও পারছি না। বলেন তো কেমনটা লাগে? কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আম্মু ছোটবেলা বলতো, কেউ বেশি চেয়ে থাকলে নজর লাগবে। তারপর আমি আমার 2 হাত দিয়ে মুখটা ঢেকে ক্লাসে গিয়ে সবার শেষে জাহিদের কাছে গিয়ে বসে পড়লাম। ও, জাহিদ হচ্ছে আমার বন্ধু। আরও আছে, গল্প পড়তে থাকেন, জেনে যাবেন। ম্যাডাম এখনো চেয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ যাওয়ার পর ম্যাডাম আমায় বলল, ওই ছেলে, তুমি দাঁড়া। জি ম্যাডাম বলেন। তুমি কি এই কলেজের ছাত্র? হুম ম্যাডাম, আমি এই কলেজের ছাত্র। তাহলে এতদিন কলেজে আসো নাই কেন? এমনি ভালো লাগেনি, তাই আসি নাই। তোমার নাম কি? আমার নাম নীরব আহমেদ। আচ্ছা, এখন থেকে প্রতিদিন কলেজে আসবে আর সবার আগে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? কেন ম্যাডাম? দেখা করলে কি দেবেন? আমায় চকলেট দিবেন? মনে করো তার থেকে বেশি কিছু দেব। এতদিন পর একজন পেয়েছি মনের মানুষ। তোকে দেখেই ফিদা হয়ে গেছি রে আমি। কেন যে তুই আরো আগে আসলি না আমার জীবনে? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোনো, যাওয়ার সময় দেখা করে যাবে আজ। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর বসে পড়লাম। পাশে তাকিয়ে জাহিদ অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু জাহিদ না, ক্লাসের সবাই তাকিয়ে আছে অবাক হয়ে। তখন ম্যাডাম ব্যাপারটা বুঝতে পেরে সবার উদ্দেশ্য করে বলল, সবাই নিজের পড়ার দিকে মনোযোগ দাও। তারপর সবাই বইয়ের দিকে তাকালো। তখন জাহিদ বলল আমায়, দোস্ত, ব্যাপারটা কি বলতো? ম্যাডাম তো কারোর সাথে এমন করে কথা বলে না, সব সময় রাগী মুডে বসে থাকে। কিন্তু তুই আসার পর এমন শান্ত হলো কেন? মুখে হাসি ফুটেছে। কি জানি দোস্ত, আমি তো শুধু এটাই জানি, চকলেট খাও, মুখে হাসি ফুটাও। শালা, তুই এত চকলেট খাস বলে ভাবিস না সবাই চকলেট খায়। তুই তো একটা পিচ্চি ছেলে। আমি কি তোরে বলছি আমি বড় মানুষ? আমার আব্বু আমায় এখনো ছোট বাবু বলে ডাকে। হুম। থাক দোস্ত, আর কিছু বলা লাগবে না, তোর ক্লাস কর। তারপর সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। ম্যাডামের কথা একটু মনে ছিল না দেখা করতে। তারপর আবার আরো 3 দিন কলেজে যাইনি। সারাদিন সব বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করছি। একদিন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। উঠার পর আম্মু বলল, বাবা নীরব, এই 50 টাকা দিয়ে বাজার থেকে মুরগির 4 পিস ডিম নিয়ে আয় তো। জলদি, রান্না করব আমি। ঠিক আছে, আমার চকলেটের টাকা দাও। তুমি কি ছোট মানুষ যে চকলেট খেতে হবে এত? হুম, ছোট্ট মানুষ, এখন টাকা দাও চকলেটের। এই 50 টাকা থেকে 10 টাকা বাঁচবে, সেটা দিয়ে খেয়ে ফেলিস। আর কিছু টাকা থাকলে দাও, 10 টাকায় হবে না। তোকে যেটা নিয়ে আসতে বলছিস সেটা নিয়ে আয়। 10 টাকায় না হলে তোর খাওয়া লাগবে না। তারপর আর কোনো কথা না বলে চলে গেলাম বাজারে ডিম নিয়ে। চকলেট খেতে খেতে আম্মুর কাছে এসে ডিম দিয়ে বললাম, আম্মু এই নাও ডিম, এখন তুমি রান্না করো, আমি যাই। তখন আম্মু আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা তুই কি নিয়ে আসছিস? কেন আম্মু? ডিম নিয়ে আসছি রান্না করতে। তখন আম্মু আশেপাশে তাকিয়ে কি জানি খুঁজতে লাগলো। তখন আমি বললাম, কি খুঁজতেছো আম্মু? তখন আম্মু ঝাড়ু নিয়ে বলল, তোকে আজ এই ঝাড়ু দিয়ে মেরে তোর হাত পা সব ভাঙবো। এই শিশু ছেলেটারে ঝাড়ু দিয়ে মারবা? এটা কিন্তু ঠিক না আম্মু। তখন আম্মু ঝাড়ু নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, তুই দাঁড়া এখানে। আব্বু বাঁচাও, তোমার শিশু ছেলেটাকে আম্মু ঝাড়ু দিয়ে মারতে আইতাছে। বাঁচাও আব্বু, কোথায় তুমি?
তখন আম্মু বলল, শৈতান পোলা, তুই দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো আমি। আমায় আর পাইকে দৌড়াতে লাগলাম। আব্বু বাহিরে চেয়ারে বসে বসে পত্রিকা পড়ছিল। দৌড়ে আব্বুর পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম আর বললাম, আব্বু বাঁচাও আমারে, আম্মুর হাত থেকে মারতে আইতেছে আমারে। তখন আব্বু পত্রিকা রেখে আমায় বলল, ওকে নিয়ে আর পারলাম না, একটা না একটা সমস্যা করবি আর আমার কাছে দৌড়ে আসবি, আর তোর আম্মুর ঝাড়ি আমায় শুনতে হয়। আবার কি করেছিস তুই বলতো? ঠিক তখনই আম্মু এসে বলল, তুমি সরে যাও, আজ তোমার ছেলেকে মেরে হাত পা সব ভাঙবো আমি। আমি থাকতে আমার ছেলের গায়ে কেউ হাত দিতে পারবে না। হুম, এটাই পারবে, আর তো কিছু বলতে পারবে না। যেমন ছেলে তেমনি বাবাটা। ছেলেটা শুধু তোমার জন্য এমন হয়েছে, সব দোষ তোমার। তুমি কিছু বলো না আমায়, কিছু বলতেও দাও না। কি করছে জানো তোমার ছেলে? কি করেছে শুনি বলো, যার কারণে সকাল সকাল এত রেগে আসো। তোমার ছেলেকে 50 টাকা দিয়েছিলাম দোকান থেকে মুরগির 4 পিস ডিম আনতে, রান্না করব। কিন্তু সেই 10 টাকা দিয়ে 4 পিস কোয়েল পাখির ডিম নিয়ে আসছে রান্না করতে। কি, কোয়েল পাখির ডিম নিয়ে আসছে? আর বাকি টাকা দিয়ে ডেয়ারি মিল্ক চকলেট খেতে খেতে আসছে। এখন বলো, এত ছোট ছোট ডিম দিয়ে কি রান্না করব আমি? এত বড় ছেলে আর এখনো বাচ্চাদের মতো চকলেট খাই। তখন আব্বু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুই এত বড় বড় ডিম নিয়ে আসছিস, এটা কেমনে খামু? মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে নাকি আমাদের দেশে? তখন আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, মনে হয় না আব্বু। তাহলে মুরগির ডিম কোথায়? না মানে আব্বু, তুমি তো জানো আমি একটু চকলেট খাই বেশি। এখন কি করব বলো? ডিম আনতে দিয়েছে, কিন্তু আমার চকলেটের টাকা দেয়নি। 10 টাকা দিয়েছে আমায়। এখন বলো, 10 টাকা দিয়ে কি খাওয়া যায়? তাই টাকা বাঁচিয়ে খেয়েছি। শয়তান পোলা, তাই বলে তুই এত ছোট ছোট ডিম নিয়ে আসবি? এখন এইগুলো আমি কি করব? আহ, থামো তো, এত রাগ করার কি আছে? আর কিছু বলো না, থাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না, আর ডিম রান্না করতে হবে না। তুমি চুপ করো, কিছু বলতে গেলে বাধা দাও। সব দোষ তোমার। তোমাদের দুইজনের আজ সকালের খাবার খাওয়া বন্ধ। কি না, এত বড় শাস্তি দিও না, তাহলে পেট আমাদের লেবু খেয়ে আত্মহত্যা করব। আমি যেটা বলেছি সেটাই হবে। তোমার জন্য ছেলেটা সারা দিন ঘুরে ফিরে আর বন্ধুদের সাথে আড্ডা দেয় আর চকলেট খায়। এখন তো কলেজে ঠিক মতো যায় না, শুধু তোমার জন্য এমন হয়েছে। আজ ওকে কলেজে যেতে বলো, নয়তো দুজনের আজ সারা দিন খাবার বন্ধ। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, জলদি এখনই কলেজে যা, তোর মা নয়তো দুপুরে খেতে দিবে না। যা বাবা, তাড়াতাড়ি চলে যা, আমার পেটটাকে বাঁচা বাবা। তখন আমি বললাম, ওকে ড্যাডি, আমি এখনই যাচ্ছি। আর আদিবা কোথায়? ঘুম থেকে উঠেছে? আব্বু কিছু বলতে যাবে তার আগে আম্মু বলল, তোর কি মনে হয় আদিবা ফুটবল খেলতেছে? আদিবা তোর আগে রেডি হয়ে গেছে, এক্ষুনি স্কুলে চলে যাবে। আমার লক্ষ্মী মেয়ে, তোর মতো না আদিবা, প্রতিদিন স্কুলে যায়। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আদিবা আর তুই একসাথে কলেজে যাবি। তুইও দেখিয়ে দে তোর মাকে, তুইও যে প্রতিদিন কলেজে যেতে পারিস। ঠিক আছে আব্বু, আমি এখনই রেডি হয়ে আসছি। 2 মিনিটে যাব, 1 ঘন্টায় আসবো। তারপর চলে গেলাম ফ্রেশ হয়ে রেডি হতে। ততক্ষণে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম নীরব, এবার ইন্টারে উঠলাম মাত্র। আমরা 1 বোন 1 ভাই। আমি বড় আর বোনটা আমার ছোট। এবার সবেমাত্র বোনটা 5ম শ্রেণীতে উঠল। খুব দুষ্ট, কিন্তু আমার পাগল বোনটা সারাদিন আমার পিছনে পড়ে থাকে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার সাথেই থাকে। আমি সবচেয়ে বেশি ভয় পাই আম্মুকে। আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রি ভাবে কথা বলি, কিন্তু আম্মুর সাথে কথা বলতে গেলে হাঁটু কাঁপে আমার। খুব ভয় পাই আম্মুকে। আব্বু সরকারি একটা জব করে। সব মিলিয়ে হ্যাপি ফ্যামিলি। আর বলবো না, বাকিটা গল্প পড়ে জেনে নিয়েন। আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। আদিবাকে দেখলাম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। যাওয়া মাত্র তখন আদিবা আমায় বলল, ভাইয়া, আম্মু নাকি তোমার আর আব্বুর সকালের খাবার খাওয়া বন্ধ দিছে? হরে বোন, বন্ধ করে দিছে। কি আর কমু দুঃখের কথা। তখন বোন আস্তে আস্তে বলল, চিন্তা করো কেন ভাইয়া, আব্বুর পকেট থেকে তো গতকাল রাতে 300 টাকা চুরি করলাম, সেটা দিয়ে আজ খেয়ে নিবো দুজনে। ঠিক বলছিস, চল এখন জলদি। তখন আব্বু পিছন থেকে বলে উঠল, কি ঠিক বলেছে রে? তখন আমি বললাম, কিছু না আব্বু, এখন জলদি যেতে হবে আমাদের। চলে যাই, লেট হচ্ছে আব্বু।
তাই কিছু বলিস নাই তোরা? তাহলে আমার পকেটে 300 টাকা ছিল, সেটা কে নিয়েছে? তখন আদিবা বলে উঠল, আপু, আমরা কিন্তু খুব ভালো। আমি আর ভাইয়া মিলে তোমার পকেট থেকে না বলে টাকা নিয়েছি। সর্বনাশ করে ফেলছে শয়তানটা, বলে দিছে রে। তখন আব্বু বলল, শয়তান তোদেরকে গুলি কইরা মারবো। বাবার পকেট থেকে টাকা চুরি করিস? দাঁড়া তোরা। আদিবা জলদি পালা। তখন আদিবা আর আমি দৌড় দিলাম। আদিবা একটু দূরে গিয়ে থেমে আব্বুকে বলল, এখন তো তোমার পকেট থেকে টাকা চুরি করেছি, পরের বার ডাকাতি করব আমরা আর ভাই মিলে। এটা বলেই তারপর দৌড়। বাসার বাহিরে চলে এলাম। এদিকে আব্বু ভাবছে, দেখছো কাণ্ড? তাই তো বলি, টাকা কোথায় যায় পকেট থেকে? আমার ঘরে সব চোর ডাকাত বসে আছে, অথচ আমি জানতাম না। থাক, টাকা নিয়েছে যখন নিয়েছে, কিছু বলবো না। এদিকে আমি আর আদিবা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আদিবা যে স্কুলে পড়ে আমাদের বাসা থেকে একটু দূরে স্কুলটা। তারপর আদিবাকে 100 টাকা দিয়ে আমি চলে আসব। তখন আদিবা বলল, ভাইয়া, 100 টাকা দিছো কেন? আমায় আরো 50 টাকা দাও। তুই ছোট মানুষ, তাই তোকে 100 টাকা দিলাম, আর আমি তোর বড়, তাই 200 নিলাম। এটা কিন্তু ঠিক না ভাইয়া, কথা ছিল দুজনের সমান সমান টাকা নিব। কোনটা ঠিক কোনটা বেঠিক তোর বুঝতে হবে না, এটাই ঠিক। এখন যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই নে বিদেশি চকলেট, আমার বান্ধবী আমায় দিয়েছিল, তুই খেয়ে ফেল। ঠিক আছে, জলদি দে চকলেট। এই নে চকলেট। তারপর প্যাকেট খুলে মুখে দেওয়া মাত্র, ওয়াক থু, এটা তো লিপস্টিক। শয়তান, তুই আমারে লিপস্টিক খাইয়েছিস। ওয়াক থু, তুই দাঁড়া, তোরে আজ মেরেই ফেলবো। তুই আমায় 50 টাকা কম দিয়েছিস, তাই এই টাকা শোধ নিয়েছি। আমি জানতাম তুই এমন করবি, তাই গতকাল রাত্রে লিপস্টিক পকেট থেকে রেখেছিলাম। এটা বলে আদিবা দৌড়ে চলে গেল। দেখছো কি চালাক, এত বুদ্ধি রাখে কই এই পিচ্চিটাই। তারপর আমিও চলে আসলাম সেখান থেকে। আমি যেই কলেজে পড়ি আদিবার স্কুল থেকে অনেকটা দূরে, গাড়ি দিয়ে যেতে হয়। ভাড়া 15 টাকা নেয়। সিএনজি দিয়ে গেলে হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি জাহিদ কল দিয়েছে। তখন কল রিসিভ করার পর বলল, কিরে দোস্ত, কোথায় তুই এখন? আমি তো কলেজে যাচ্ছি, তুই কোথায়? ওহ, ভালো কাজ করেছিস। আমিও আজ কলেজে আছি, সবাই আছে। আজ এখানে চলে আয়, সোজা ক্লাসে চলে আসিস, পরে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে। আর শোন, তোর ম্যাডাম কিন্তু খুব রেগে আছে তোর উপর, এতদিন কলেজে না আসার কারণে। সাবধানে দোস্ত। আমি বুঝি না এমন শিশু ছেলের পিছনে পড়ে আছে কেন এই ম্যাডাম। কি জানি কি মতলব আছে, কে জানে। আচ্ছা, কলেজে চলে আয়। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর সামনে গিয়ে একটা সিএনজিতে উঠে পড়লাম। এমনিতেই সিনিয়র মেয়ে দেখলে ভয় করে, এই মেয়েটা আবার পিছু লাগলো কেন? মেয়েটা তো আমার চেয়ে বয়সে অনেক বড়, কিসের জন্য হতে পারে? সিনিয়র মেয়ে পছন্দ করি না কেন জানেন? কারণ আমার এক চাচা সিনিয়র মেয়েকে বিয়ে করছে, করার পর তার বউ তাকে দিয়ে সব কাপড় চোপড় ধোয়ায়। তার বড় বলে আমি পারবো না কাপড় ধুয়ে দিতে। আমার এমন শিশু শিশু হাত, আত্মহত্যা করব যদি ধুয়ে দেই। তারপর কলেজে চলে আসলাম। আসার পর বন্ধুদের সাথে বসে মাত্র আড্ডা দিচ্ছিলাম, তখন কোথা থেকে যেন ম্যাডাম এসে আমার শার্টের কলারে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তারপর কলেজের পিছনে টেনে নিয়ে গিয়ে ঠাস করে একটা চড় দিল। সেখানে একটা গাছ ছিল, সেটার সাথে আমায় ধাক্কা দিয়ে গলা চেপে ধরলো আর আমায় বলল, তোকে আমি সেদিন কি বলেছিলাম? তোকে ক্লাস শেষ করে দেখা করতে বলেছিলাম আমার সাথে, তুই দেখা করলি না কেন? আর এই 3 দিন কলেজে আসিস নাই কেন? বল তুই এখন। তখন ম্যাডাম আরেকটা চড় দিল আর বলল, কি হলো, কথা বল। হ্যাঁ, আব্বু তুমি কই? ম্যাডাম আমারে মারছে। হ্যাঁ, আব্বু। হ্যাঁ? আব্বু তুমি কই? তোমার শিশু পোলারে ম্যাডাম মারছে, মনে হয় দাঁত নড়ে গেছে। এখন আমি মাংস খাবো কেমনে? হ্যাঁ, এই ম্যাডাম ভালো না, পচা আব্বু। দুটি চট দিয়েছি, তাতেই এমন করে কান্না করে দিল। হ্যাঁ। ইস, পুরো বাচ্চাদের মতো কান্না করছে। উফ, কি কিউট লাগছে। আমি তো আবার ক্রাশ খাইছি এই পিচ্চির উপর, তাই তো এত ভালোবেসে ফেলেছে এই পিচ্চিটাকে। এই যা, কেউ কান্না শুনতে আসতে পারে, তাড়াতাড়ি এর কান্না বন্ধ করি এখন। তখন ম্যাডাম আমার মুখ চেপে ধরে বলল, ওই চুপ, কান্না করিস কেন? কান্না বন্ধ কর। তখন ম্যাডাম বলল, প্লিজ কান্না করো না,
তুমি তো কত ভালো, প্লিজ কান্না করো না। তখন আমি ম্যাডামের হাতটা মুখ থেকে সরিয়ে বললাম, তাহলে আমায় চর মারছেন কেন? আমার শিশু গালটা অজ্ঞান হয়ে গেছে, আপনার চর খেয়ে দাঁত নড়ে গেছে মনে হয়। এখন আমি মাংস খাবো কি করে? তাহলে তুমি সেদিন দেখা করে গেলে না কেন? 3 দিন কলেজে আসলে না কেন? আমি কলেজে আসবো কি আসবো না তা দিয়ে আপনার কি? আমার অনেক কিছু, কারণ আমার যা আছে সব কেড়ে নিছো। এখন থেকে সব তোমায় দিয়ে দিব। আপনার জিনিস আমি নিব কেন? আপনি তো শাড়ি, ব্লাউজ, সালোয়ার, কামিজ পরেন, তাহলে কি আমিও এগুলো পরবো নাকি? আপনার জিনিস আমি নিব না। হায় রে কপাল, বললাম কি আর বুঝলো কি? এর জন্যই পিচ্চির ছেলের প্রেমে পড়তে হয় না, কিছুই বোঝে না বললে। কিন্তু প্রেমে তো না পড়েও উপায় নাই। এমন কিউট পিচ্চি ছেলের প্রেমে না পড়ে উপায় আছে? তখন ম্যাডাম আবার বলল, কান্না বন্ধ করো। এখন তোমায় একটা কথা বলছি, মন দিয়ে শোনো। তখন আমি কান্না থামিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? চকলেট খেতে পছন্দ করি। কেন? মনে করো চকলেট আছে, কিন্তু খেতে পারছো না, একটু দেখতেও পারছো না, খেতেও পারছো না 3 দিন ধরে, তখন তোমার কেমন লাগবে? তখন আমি এটা শুনে ফিক করে হেসে ফেললাম আর বললাম, কোনো রকম লাগবে না, কারণ আমি আমার ব্যাগের মাঝে সব সময় চকলেট রাখি। এটা শুনে ম্যাডাম আমার বুকে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, শয়তান বিলাই বান্দর, কিছুই বোঝে না। হ্যাঁ আব্বু তুমি কই? ম্যাডাম আবার মারছে। তোমার শিশু পোলার শিশু শিশু হাত ঘুষি দিয়া ভাইঙ্গা লাইছে গো। কেমনটা লাগে এখন? কিছু বোঝেও না, বোঝাতেই পারি না। শয়তান পিচ্চি শুধু কান্না করে। বুঝেছি কি করতে হবে, আমায় আরো রোমান্টিক হতে হবে। এমনিতেই মনটা পাগল হয়ে আছে এই পিচ্চিটাকে পাওয়ার জন্য। তাহলে আগামীকাল থেকে এর বউ হওয়ার কাজ শুরু করব। আগে এর সাথে একটু প্রেম করে নেই, তারপর বিয়ে করব। আমি তখন কান্না করতে করতে বললাম, হ্যাঁ, আপনি একটু ভালো না, আমি আব্বুর কাছে বিচার দিব। আচ্ছা সরি, এই কান ধরছি, আর তোমায় মারবো না। প্লিজ কান্না করো না। আগামীকাল সকালে তোমায় চকলেট খাওয়াবো আমি। ঠিক আছে, তাহলে মনে করে সকালে চকলেট দিয়ে আসবেন। খুব মনে থাকবে, কিন্তু তোমায় সবার আগে আসতে হবে, তাহলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি সকালে আসবো। আচ্ছা তাহলে এখন ক্লাসে যাও, আমি আসছি। আর আজ ক্লাস শেষ করে দেখা করতে হবে না, আগামীকালকেই দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর সেখান থেকে সোজা চলে আসলাম ক্লাসে, গিয়ে জাহিদের পাশে গিয়ে বসলাম। তখন জাহিদ বলল, কিরে, ম্যাডাম কি বললো তোকে এতক্ষণ? কি আর বলবে, এমন বাচ্চা ছেলেটার উপর শিশু নির্যাতন করছে, চট দিয়ে দাঁত মনে হয় নড়িয়ে ফেলছে আর ঘুষি দিয়ে হাড় দুর্বল করে ফেলছে। শালা, মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। আরে সত্যি কথা বলছি। তখন আমার কথা থামিয়ে জাহিদ বলল, আচ্ছা, বিশ্বাস করলাম। তাহলে তুই এখনো আইসিইউতে যাসনি কেন? আমি কিছু বলতে যাব, তখন ম্যাডাম ক্লাসে হাজির। এসে আমার কাছ থেকে খাতা নিয়ে গেল, কিছুক্ষণ পর দিয়ে দিল। তখন আমি খাতা উল্টে লেখা দেখে তো অবাক। তখন জাহিদকে বললাম, দোস্তরে আমার জীবনটা পুরো 100 লেবু চুপ তো ভীমবারের মতো হইয়া গেছে। কাপড় কাচার দিন শুরু, এই শিশু শিশু হাত দিয়ে এখন কাচতে হবে। হ্যাঁ। শালা কি উল্টাপাল্টা বলছিস? উল্টা পাল্টা না রে দোস্ত, কইছিলাম জীবনে কোনো সিনিয়র মেয়ের সাথে প্রেম করব না, বিয়েও করব না, যাতে কাপড় ধুয়ে না দিতে হয় চাচার মতো। কিন্তু আল্লাহ মনে হয় আমার কথা শুনে নাই। এই শিশু শিশু হাত দিয়ে কাপড় ধোয়াই ছাড়বো, জীবনটা আমার তেনা তেনা হইয়া যাইব দোস্ত। তাইলে আমার হাত স্যাবলন খেয়ে আত্মহত্যা করব আমি শেষ দোস্ত। হ্যাঁ, তোর কথা কিছুই বুঝতাছি না, একটু বুঝিয়ে বল। ওই দেখ, ওইখানে শয়তানের নানি বসে আছে, দেখছিস? ওটা তো ম্যাডাম, তাইলে শয়তান নানি হলো কি করে? ওরে তুই বুঝবি না, ওই ম্যাডাম আমায় লাভ ইউ লিখছে। এই দেখ আর কি লিখছে, তুমি সূর্য আমি চাঁদ, তুমি গাছ আমি পাতা, তোমায় আমি বিয়ে করব, কে দিবে আমায় আর বাধা? বাধা তো আর দিবে না, কাপড় ধুয়ে ধুয়ে জীবনটা কয়লা হইব দোস্ত, আমায় বাঁচা এই সিনিয়র ম্যাডামের হাত থেকে। উফ, খুব ভালো কাজ করছে দোস্ত। দোয়া করি তোদের বিয়ে যেন তাড়াতাড়ি হয়, জমি একটা খাওয়া দিব তোর বিয়েতে। শালা, আর আমায় কাপড় কাচতে হবে সারা জীবন ধরে, এটার চিন্তায় আমি বাঁচি না। আর তোর জমিয়ে খাওয়া বের করছি আমি। তারপর দিলাম কয়েকটি ঘুষি। আমরা যে ক্লাসে ছিলাম এটা মনে ছিল না। আমাদের এমন অবস্থা দেখে সবাই তাকিয়েছিল। তখন ম্যাডাম এসে বলল, ওই স্টুপিড, এটা বক্সিং করার জায়গা না, এটা ক্লাস। বক্সিং করতে হলে ক্লাসের বাইরে গিয়ে করো। এখন তোমরা দুজন কানে ধরে দাঁড়িয়ে থাকো,
যতক্ষণ আমি ক্লাস শেষ না হয়ে যায় এটাই তোমাদের শাস্তি। সরি ম্যাডাম, আর এমন করব না। এখনো ক্লাস শেষ হতে অনেক দেরি, একটু শাস্তি কমানো যায় না ম্যাডাম? কমলে তো তারপর বসে থাকবে, আর আমি চেয়ে দেখতে পারবো না, তার চেয়ে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম কথা বলছে না বলে তখন আমি আবার বললাম, কি হলো ম্যাডাম? চুপ করে দাঁড়িয়ে থাকো, কথা বললে আরো সময় বাড়বে। তারপর আর কি, দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর জাহিদ বলল, শালা, তোর জন্য এখন দাঁড়িয়ে আছি, আমার শিশু শিশু পা কাকুরা কান্তাছে। আজ মান সম্মান সব শেষ আমার। তুই আজ বাইরে বের হলে বুঝাবো। দোস্ত রাগ করিস না। তারপর সামনে তাকিয়ে দেখি ম্যাডাম এক নজরে তাকিয়ে আছে, একটুও চোখের পলক পড়ছে না। শয়তান ম্যাডাম খালি নজর লাগায় দেয়। কালকে থেকে কপালে ফোঁটা দিয়ে আসবো, যাতে চোখ না লাগাতে পারে। তারপর আমি মুখটা বই দিয়ে ঢেকে ফেললাম। এদিকে ম্যাডাম মনে মনে বলল, শয়তান, বিলাই, বান্দর, হনুমান, একটু তাকিয়ে দেখছিলাম, সব নষ্ট করে দিল। তুই শুধু আগামীকাল সকালে আসিস, তোকে বুঝিয়ে দেব। তারপর ক্লাস শেষ করে চলে গেল ম্যাডাম, আর আমি বসে আছি। তখন জাহিদ বলল, কিপে এখন কই যাইবি? তখন শিশু ছেলের মতো মায়ের খাইছি, আর এখন তোরে দিমু। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তোর জন্য এখন মায়ের দিমু। জাহিদ যেই ঘুষি দিতে যাবে তখনই ব্যাগটা নিয়ে দিলাম দৌড়। এক দৌড়ে কলেজের বাহিরে। তারপর চলে গেলাম গাড়ি দিয়ে আদিবার স্কুলের সামনে। কিছুক্ষণ বসে থাকার পর আদিবা আসলো, এসে বলল, আচ্ছা, তো তাড়াতাড়ি চলে এলে যে ভাইয়া? এমনি ভালো লাগছে না, তাই চলে আসলাম, চল বাসায়। ঠিক আছে, চলো ভাইয়া। তারপর চলে এলাম আদিবাকে নিয়ে বাসায়। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। দুপুরে খাবারের সময় বোন ডাকলো, নিচে গিয়ে বসলাম। যাক, অবশেষে দুপুরের খাবার পাইছি। আম্মু ভাত দিয়ে তরকারি দিল। তরকারি দেখে অবাক, সকালে সেই কোয়েল পাখির ডিম রান্না করে দিছে আমাকে। আর আব্বুকে তখন আব্বু বলল, এইটা কি দিছো? কেন? কোয়েল পাখির ডিমের তরকারি? ডিম কোথায়? এর চেয়ে তো বড় বড় মশার ডিম। আর হলুদের গুঁড়া মরিচ তো দেওয়াই নাই। যেটাই হোক না কেন, তোমার ছেলে নিয়ে আসছে, তাই তোমাদের জন্য রান্না করছি। এখন এটা দিয়ে খাও। তোমার এই তরকারি দেখে এখনই আমার পেট কান্তাছে, আর বলতাছে, নানা গো, এটা পেটে ঢুকাস না, তাহলে লেবু খেয়ে আত্মহত্যা করবো এখনই। না খেলেও খেতে হবে, খাও। সকালে তো খুব ছেলের প্রতি সাপোর্ট দিচ্ছিলে, এখন খাও। তখন আমি বললাম, বাবা খেয়ে নাও কষ্ট করে। শয়তান পিচ্চি পোলা, তুই খেয়ে নে, তোর ছাপড় দিয়ে আমায় এখন খেতে দেয় না। তারপর কষ্ট করে অল্প কিছু খেয়ে চলে আসলাম। বিকেলে শুয়েছিলাম, তখন দিবা এসে বলল, ভাইয়া চলো আমার সাথে। কোথায় যাব? আমি যে ম্যাডামের বাসায় গিয়ে পড়ি সেখানে চলো। আমি যাব না, তুই যা। ভাইয়া তোমায় আজ যেতেই হবে। যাওয়ার সময় কিছু ছেলে আমার ব্যাগ টানাটানি করে। চলো, আজ বলছে মারবে, তাই তুমি চলো। কি এত সাহস? আমার বোনকে মারবে? চল দেখি কে তোকে মারতে চায়। চলো। তারপর চললাম বোনের সাথে। যেতে যেতে আদিবাজি ম্যাডামের বাসায় পড়ে সেখানে চলে গেলাম, কিন্তু কাউকে পেলাম না। তখন আমি বললাম, কি রে, তুই বললি তোকে কেউ মারবে, কোথায় গেল? আমিও বুঝলাম না, আজ কেউ আসলো না কেন। মনে হয় তোমায় দূর থেকে আজ আমার সাথে দেখে আসে নাই। দেখি যাওয়ার সময় আসবে, চলো ভেতরে যাই। চল, তোকে এখন পাহারা দিতে হবে আমায়। তারপর চলে গেলাম ভিতরে। বাড়িটা অনেক সুন্দর আর অনেক বড়, 2 তলা বাড়ি। তখন আদিবা বলল, ভাইয়া তুমি এই সোফা সিটে বসো, আমি ম্যাডামকে ডেকে নিয়ে আসছি। আজ ম্যাডামের বাসায় কেউ নাই, তার আব্বু আম্মু কোথাও জানি গিয়েছে। আস্তে আস্তে রাত হবে, বুঝতে পারছো? বুঝতে পারছি। তারপর আদিবা চলে গেল ম্যাডামকে খুঁজতে। তার রুমে গিয়ে দেখে ম্যাডাম মাত্র গোসল করে বের হয়েছে। তখন আদিবা বলল, ম্যাডাম আমি আসছি, আর আমার ভাইয়া আসছে, নিচে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে আমাদের ওই ঘরে তোমার ভাইয়াকে নিয়ে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। তারপর চলে এলো আদিবা, এসে আমায় নিয়ে দোতলায় একটা ঘর নিয়ে বসলো। কিছুক্ষণ পর দরজার কাছ থেকে কেউ বলে উঠলো, আদিবা কোথায় তোমার ভাইয়া? আমি তাকিয়ে দেখে তো অবাক, কারণ এটার কেউ না, আমার সিনিয়র ম্যাডাম। আমি তার বাসা চিনি না, কখনো জানতেও চেষ্টা করিনি। সেও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তখন আদিবাকে বলল, এটাই কি তোমার ভাইয়া আদিবা? ম্যাডাম, এটাই আমার ভাইয়া। যাক ভালো হয়েছে, আজ রাতের ঘুম পেয়েছি, মনটা ছটফট করছিল দেখার জন্য।
শয়তান আর কোনো ম্যাডাম পেল না পড়ার জন্য। তারপর ম্যাডাম এসে বসে আদিবাকে পড়াতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু করতেও পারছি না। নিচের দিকে তাকিয়েছিলাম, কিছুক্ষণ পর ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁট কামড়াচ্ছে। তখন আমার ঠোঁট হাত দিয়ে ঢেকে ফেললাম। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখি রাগী চোখে তাকিয়ে আছে। তখন আদিবাকে বলল, আদিবা, তুমি এই অঙ্ক লিখতে থাকো, আমি চকলেট নিয়ে আসছি তোমার। আর এই যে আপনি একটু আসেন, চকলেটগুলো উপরে আছে, নামিয়ে দিতে হবে। ভাইয়া যাও একটু নামিয়ে দিয়ে আসো। এটা আবার বলতে হয় নাকি? চকলেটের জন্য তো যাবই, সব চকলেট খেয়ে আসবো। তুমি শুধু আসো ঘরে, সব নিয়ে নিব তোমার আজ। তারপর ম্যাডামের সাথে চলে আসতে লাগলাম। তখন আমি বললাম, ম্যাডাম, গতকাল বলেছিলেন চকলেট দিবেন, সেটা কি আজ দিয়ে দিবেন নাকি? চলো, ঘরে তোমার জন্য অনেক চকলেট রাখছি। সত্যি বলছেন ম্যাডাম? সত্যি, চলো এখন। তারপর ম্যাডামের সাথে ঘরে যাওয়া মাত্র দরজা বন্ধ করে দিল। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন ভয়ে ভয়ে বললাম, কি হলো ম্যাডাম, দরজা বন্ধ করে দিলেন কেন? তোমায় চকলেট দিব তাই। চকলেট দিবেন তাহলে দরজা বন্ধ করেছেন কেন? দরজা খুলে দিন। এটা স্পেশাল চকলেট, তাই দরজা লাগিয়েছি। ম্যাডাম দরজা খুলে দিন, নয়তো মানুষ খারাপ ভাববে। আমার বাসায় কেউ নেই, সমস্যা নাই। তারপরে ম্যাডাম আপনি দরজা খুলে দিন। আর বাসায় কেউ নেই যেহেতু, তাহলে দরজা খুলে দিন। আচ্ছা দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। তারপর আমি দরজা খুলতে যাব, তখন ম্যাডাম আমার হাতে ধরে একটা টান দিয়ে নিয়ে এসে বিছানায় ফেলে দিল, আর আমার বুকের উপর উঠে বসলো। তখন ম্যাডাম বলল, তোমায় দরজা খুলতে কে বলেছে? আমি বলেছি দরজা বন্ধ থাক। তোমায় এখন চকলেট দিব, কি খাবে না? এটা বলেই তখন ম্যাডাম তার মুখ আস্তে আস্তে আমার মুখের দিকে নিয়ে আসতে লাগলো। তখন আমি বললাম, কি করছেন ম্যাডাম আপনি? আমার উপরে উঠেছেন কেন? নামেন। আর আপনার মুখ এদিকে নিয়ে আসছেন কেন? প্লিজ সরে যান আমার উপর থেকে। সরে যাওয়ার জন্য তো আর তোমায় এই ঘরে নিয়ে আসিনি গো। তখন আমি অবাক হয়ে বললাম, মানে কি বলতে চাইছেন ম্যাডাম আপনি? তুমি এখনো বুঝলে না? তোমার ওই দুষ্টু ঠোঁটের লোভ সামলাতে পারছি না আমি, তাই একটু। আর কিছু বললো না। এমন বাচ্চা ছেলে শিশু ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লো। 15 মিনিট হয়ে গেছে, তবুও ছাড়ার কোনো নামই নাই। চকলেটের লোভ দেখিয়ে সব ইজ্জত কেড়ে নিল শয়তানটা। আল্লাহ তোমার কাছে বিচার দেই, এই শিশু ছেলেটাকে মিশা কথা কইয়া সব ইজ্জত কেড়ে নিছে, এর বিচার তুমি কইরো। হঠাৎ বাহির থেকে দরজা ধাক্কিয়ে আলিবা বলে উঠল, ম্যাডাম সব লেখা শেষ করেছি। ম্যাডাম চুপ করে কিস করে যাচ্ছে। তখন আদিবা আবার বলল, ম্যাডাম আপনি কি শুনতে পেয়েছেন? সব লেখা শেষ আমার। ম্যাডামের কোনো খেয়াল নেই, সেই দিকে সে তার মতো করে কিস করে যাচ্ছে। আমি উঠতেও পারছি না, হাত দুইটি সে ধরে রাখছে। ধীরে ধীরে ম্যাডাম তার কন্ট্রোল হারিয়ে ফেলছে, আর পাগলের মতো কিস করতে লাগলো। এখন যদি কিছু একটা না করে আটকানো যায়, তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখন আমি জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম, ম্যাডাম, আপনার ছাত্রী বাহিরে দাঁড়িয়ে ডাকছে, জলদি যান। থাকুক, বাহিরের ছাত্রী, আমার কিস করা আগে ছাত্রী পড়ে। বাহিরে আমার বোন দাঁড়িয়ে আছে, সরেন, আমি যাব, আপনার ছাত্রী না থাকুক। এটা বলে উঠতে যাব, তখন ম্যাডাম আবার কিস করতে আসছিল। আমি সরিয়ে দিলাম ম্যাডামকে। তখন সে বলল, কি হলো, সরালে কেন আমায়? দেখছো কিস করব এখন, এদিকে আসো, কিস করব আমি এখন। আমি আমার কিস করা শেষ হয়নি। কিছু বলার সাহস নাই। এই মেয়েকে ভয় করে, একে তো সিনিয়র, তারপর আবার রাগী, ভয় করে যদি কিছু বললে চর মারে। কিন্তু এখন কিছু বলতে হবে, নয়তো হবে না, আমায় ছাড়বে না। তারপর 1 কেজি সাহস নিয়ে তখন বললাম, শয়তান মাইয়া, চকলেটের লোভ দেখাইয়া ইজ্জত নিছে মিশা কথা কইয়া গুলি কইরা মারমু। এখন আরো কিস করবি তাই না? আয়। ওই চুপ কর, তোর আজাইরা কথা। দেখছেন, এত বড় ঠেট দিলাম তবুও ভয় পেল না, উল্টো আমায় ঠেট দিচ্ছে। তখন বাহির থেকে আদিবা বলল, ম্যাডাম কি হলো, দরজা খুলে আসেন জলদি, লেখা শেষ। আর কতক্ষণ লাগবে চকলেট নামাতে? যাও, আজকের মতো ছেড়ে দিলাম, গতকাল সব পুষিয়ে নেব। আজ গেলে গতকাল আমার নানা যদি এসে বলে ম্যাডামের বাসায় যা, তোর নানি সেখানে, তবু আসবো না, শয়তান মাইয়া কোথাকার। এই বলে ম্যাডাম উঠে চলে গেল দরজার কাছে। তারপর চলে গেল ওই রুমে। তারপর আমি উঠে আয়নার সামনে গেলাম, তাকিয়ে দেখি লিপস্টিকের বন্যা বয়ে গেছে সারা মুখে।
খেতে চাইলাম চকলেট, খাইয়েছে লিপস্টিক। তারপর মুখটা ধুয়ে সোজা বাহিরে চলে এলাম। কিছুক্ষণ পর ম্যাডামের সাথে বোন আসলো আর বলল, ভাইয়া তুমি এখানে আর আমরা দুজন সারা ঘর খুঁজে শেষ। চুপ করে চেয়ে আছি। তখন বোন ম্যাডামকে বলল, ম্যাডাম চকলেট কোথায়? বললেন ঘর থেকে নিয়ে আসবেন, দিন এখন। চকলেটগুলো সব ইঁদুরে কেটে ফেলেছে, উপরে রেখেছি, তাই আগামীকাল কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, তোমার ভাইয়াকে আগামীকাল কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে ম্যাডাম। আমি কিছু বললাম না। একে তো মিথ্যা কথা বলে চকলেটের লোভ দেখিয়ে ইজ্জত কেড়ে নিছে, তারপর আবার বলছে আগামীকাল আসবো। জিন্দিগি তামা তামা হইয়া গেলেও আসবো না। তখন আদিবাকে নিয়ে চলে আসলাম। আসার সময় একবার পিছনে তাকিয়েছি, তখন ম্যাডাম তার ঠোঁটে কামড় দিয়ে একটা কিস দেখালো। তারপর মনে মনে কিছুক্ষণ বকা দিলাম। তারপর চলে আসলাম। বাসায় এসে দাঁত ব্রাশ করলাম। আবার রাতে খেয়ে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কে আপনি? চিনে নাও পারলে। আমি কি করে চিনবো? পরিচয় দিন, কে আপনি? আমি তোমার হবু বউ বলছি। বুঝেছি, আপনার মাথার সব তার ছেঁড়া। একটা ঠিক আছে, সেটাও গেছে আন্দাজে। ফালতু কথা না বলে ঠিক পরিচয় দিন। আমি সত্যি কথা বলছি, তোমার হবু বউ আমি। যা দূরে গিয়ে মর শয়তান মাইয়া, ফাজিল মাইয়া। তারপর ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার কল আসলো, কিন্তু ফোনটা রিসিভ করি নাই। কিছুক্ষণ পর আবার কল দিল, তারপর রিসিভ করে বললাম, আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর সে এখনো সিঙ্গেল কোলবালিশ নিয়ে আছে। তার বিয়ের বয়স হয়নি, কোনো শাশুড়ির কাছে তার বউ আছে সেটারও খোঁজ নেয়নি। শিশু মানুষ, ঠিকানা পেলে বলবো, ফোনটা রাখুন, এখন আমি ঘুমাবো। তারপর ফোনটা কেটে বন্ধ করে রাখলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আদিবাকে নিয়ে চলে আসলাম। আদিবাকে তার স্কুলে দিয়ে আমি আসছিলাম, তখন পিছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখি নীলা। এটা আরেক পাগল, কলেজে গেলে সারাক্ষণ পিছে পড়ে থাকে। একই ক্লাসে পড়ি আর অনেক চকলেট দেয়, তাই আমার চকলেট বেশি কিনতে হয় না। তখন দৌড়ে সামনে এসে বলল, কেমন আছো তুমি? তোমায় তো এখন আর ঠিক মতো কলেজে পাওয়া যায় না। কোথায় থাকো তুমি বলো তো? ভালো লাগে না কলেজে যে, তাই বেশি যাই না। চলো যেতে যেতে কথা বলি কলেজে, নয়তো দেরি হয়ে যাবে। আচ্ছা চলো। তারপর আমার হাতটা ধরে যেতে লাগলো। এটা নতুন না, আমার সাথে থাকলে সে আমার হাত ধরে থাকে, তার নাকি ভালো লাগে, তাই আমি কিছু বলিনি। তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দুজনেই কথা বলে এসে এসে ঠিক তখনই পিছন থেকে ম্যাডাম এসে হাতটা দুজনের হাতটাই ধরে ছাড়িয়ে দিল আর রাগী গলায় বলল, ভদ্রভাবে রাস্তা দিয়ে হেঁটে যাও, কলেজের ছাত্রছাত্রী তোমরা, এটা কোনো পার্ক না যে ঘুরতে এসেছো। আর হাত ধরে হাঁটবে না ওর, ছাড়ো। ঠিক আছে ম্যাডাম। শয়তান পোলা, তুই আজ কলেজে আয়, তোর আজ মেরেই ফেলবো। তোর অন্য মেয়ের হাত ধরে ঘুরা বের করব আমি। আজ তুই শুধু কলেজে আয়। তখন ম্যাডাম আবার বলল, চলো, তোমরা দুজন আমার সাথে যাবে। ম্যাডাম আপনি যান, আমরা আসছি। চুপ, কোনো কথা শুনতে চাই না তোমাদের। চলো এখন আমার সাথে। তারপর ম্যাডামের সাথে যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে ম্যাডাম একটা সিএনজি নিল। ম্যাডাম মাঝখানে বসে আমায় এক কোণায় বসালো আর নীলাকে আরেক কোণায়। তখন আমি ম্যাডামের দিকে তাকালাম, ম্যাডামও আমার দিকে তাকালো, কিন্তু রাগী দৃষ্টিতে বুঝতে পারছি অনেক রেগে আছে, তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সিএনজি দিয়ে চলে আসলাম কলেজে। ম্যাডাম ভাড়া দিয়ে দিয়েছে আমাদের। তখন আমি আর নীলা চলে আসছিলাম। তখন ম্যাডাম ডাকলো, যাওয়ার পর বলল, নীলা, তুমি সোজা ক্লাসে যাও। ম্যাডাম বলার পর নীলা চলে যাচ্ছে। তখন আমি বললাম, ম্যাডাম আমিও তাহলে চলে যাই। এই বলে মাত্র 2 পা সামনে গেলাম, তারপর ম্যাডাম আমার শার্টের কলারে ধরলো আর রাগী গলায় বলল, চল তুই আমার সাথে, অনেক হিসেব বাকি আছে, সেগুলো আজ এখন নিতে হবে, চল। এই বলে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর কলেজের পিছে নিয়ে গেল আর বলল, 1 মিনিট তুই দাঁড়া এখানে, কোথাও যাবি না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর ম্যাডাম কোথায় জানি গেল। কিছুক্ষণ পর দেখলাম আসছে, কিন্তু হাতে একটা লাঠি আর দড়ি নিয়ে। দেখে কেন জানি ভয় লাগতে শুরু করলো। আমি তো কিছু করিনি, তাহলে এগুলো নিয়ে আসছে কেন? নাকি গতকাল কিস করতে দেয়নি বলে মারবে? না, তখন তো বললো আজ সব পুষিয়ে নিবে। তাহলে কি নীলার হাত ধরেছি বলে মারবে? কিন্তু আমি তো নীলার হাত ধরিনি, সে ধরছে, তাহলে মারবে কেন? কিছুই বুঝতেছি না। তখন সামনে তাকিয়ে দেখি ম্যাডাম আমায় গাছের সাথে বেঁধে রাখছে। আমি গাছের সাথে মিশে দাঁড়িয়েছিলাম।
চিন্তা করতে করতে কখন যে এসে বেঁধে ফেললো বুঝতেই পারিনি। তখন ম্যাডাম লাঠি নিয়ে একটা বাড়ি মারলো আর বলল, শয়তান বিলাই বান্দর হনুমান, অন্য মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলে রাস্তা দিয়ে ঘুরোঘুরি করো, তাই না? তোর হাড্ডি কুড্ডি সব ভাঙবো আমি আজ। এই বলে আরো 2টা বাড়ি মারলো। তখন আমি বললাম, কোথায় ঘুরলাম? আমরা তো কলেজে আসছিলাম হেঁটে। কলেজে যখনই আসছি তাহলে হাত ধরে রাস্তা দিয়ে হেসে হেসে আসছিলি কেন? আমরা 2জন বন্ধু, তাই হাত ধরেছি। তাহলে আপনার কি? আমরা তো কলেজে আসছিলাম। তুই কারো হাত ধরবি না, কোনো মেয়ের সাথে বেশি মিশবি না, হেসে হেসে কথা বলবি না, বুঝতে পারছিস? আমি মিশবো 100 বার। আপনার কি? নীল আমার বন্ধু, তাই হাত ধরতেই পারে। না, তুই মিশবি না, আর হাত ধরতেও দিবি না। নীল আমায় কতগুলো চকলেট দেয়, আর উনি বলে মিশবো না, 100 বার মিশবো। হাত একটা কেন 2টি ধরবে? তখন ম্যাডাম আমার চুপ করে থাকা দেখে আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? মনে থাকবে? আর মিশবি না ওই নীলার সাথে। আমি মিশবো, আপনি বললেও না বললেও। এটাই আমার সিদ্ধান্ত। কি বললি তুই? তোকে আজ মেরেই ফেলবো আমি। এই বলে ম্যাডাম মারতে লাগলো। 5 মিনিট পর, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনার নামে শিশু পুত্র থানায় বাচ্চা নির্যাতন মামলা করব, আর চকলেটের লোভ দেখিয়ে কিসের ধর্ষণে মামলা করবো। হ্যাঁ, আমার শিশু শিশু পা গুলো হব ভেঙে গেল মনে হয়। তখন ম্যাডাম আমায় বলল, ওই চুপ করো, কান্না থামাও, আর এই আজেরা কথা রাখো, বন্ধ করো। না, বন্ধ করব না। আপনি আমায় মারছেন কেন? তাহলে তুমি ওই মেয়ের হাত ধরে হাঁটছো কেন? আর আমি না বললাম ওই মেয়ের সাথে মিশবা না? তাহলে তুমি মিশবা কেন? তাই মারছি। তুমি যদি ওই মেয়ের সাথে না মিশো তাহলে মারবো না। ওই নীলা আমায় প্রতিদিন চকলেট দেয় অনেকগুলো, তাই আমি মিশি। আর আমার চেয়ে বেশি সে আমার সাথে মিশে, হাত ধরে আমায় চকলেট দেয়, তাই আমি মিশি। আচ্ছা, আমি চকলেট দিব এখন থেকে তোমায়, অনেকগুলো, সাথে স্পেশাল চকলেট দিব। কারোর সাথে মিশবা না, কথা বলবে না বেশি। স্পেশাল চকলেট মানে গতকাল কিস করছেন সেটাই তো? ওটা আমার লাগবে না, আমার চকলেট হলেই হবে। তোমার না লাগলেও আমার লাগবে। আর কারোর সাথে মিশবে না, মনে থাকে জানো। আচ্ছা, আমি কারোর সাথে মিশলে অথবা কথা বললে আপনার কি? আমি তো আর প্রেম করি না। আমার অনেক কিছু, কারণ আমি তোমায় অন্য কারোর সাথে দেখলে এগুলো একদম সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারেন না? কারণ আমি এই পিচ্চি ছেলেটাকে খুব ভালোবাসি, তাই। আর আমি চাই না কেউ তোমায় আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাক। আমায় আবার কে কেড়ে নিয়ে যাবে? আমি কি শিশু ছেলে নাকি যে নিয়ে গিয়ে কোলে নিবে, বেচে দিবে? আরে, ওই কেড়ে নেওয়ার কথা বলিনি আমি। আমি বলছি যদি কেউ আমার ভালোবাসা দখল করতে চায়, সেটা বলছি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তুমি এখন ভালো না বাসলে আমি বিয়ে করব, তাহলে বিয়ের পর ভালোবাসবে? বিশাল চালাক এই ম্যাডাম, সিনিয়র মেয়ে বলে কথা, কিন্তু একে বিয়ে করলে তো এখনই যেই মাইর দেয়, বিয়ের পর তো কাপড়ের সাথে আমায় চুবিয়ে চুবিয়ে মারবে। যদি কাপড় না ধুয়ে দেই, আল্লাহ, এই তোমার বিচার? শেষ পর্যন্ত এই শিশু ছেলেটাকে কাপড় ধুয়ে দিন কাটাতে হবে চাচার মতো। এখন কি করি? মিথ্যা কথা বলে কোনো মতে ছুটি, তারপর বন্ধুদের কাছ থেকে আইডিয়া নিয়ে এই মেয়েকে পিছু পিছু ছুটাবো। তখন ম্যাডাম বলল, কি হলো, কথা বলো। কি বলবো? এখন ভালোবাসবে নাকি বিয়ে করব? ঠিক আছে, এখন ভালোবাসবো। এটা বলার সাথে সাথে ম্যাডাম আমার দড়ি দিয়ে বেঁধে রাখছে, তখন খুলে দিয়ে জড়িয়ে ধরলো আর বলল, আমি খুব খুশি তোমার ভালোবাসা পেয়ে গেলাম। আর আমার জীবনটা পুরো লুচি তরকারি, ফ্রিজের মতো ঠান্ডা। বন্ধু হালার পো, আর যদি এই সিনিয়র মেয়েকে পিছু ছুটার বুদ্ধি না দিস, তাহলে তোকে কপালে বাড়ি দিব। তখন ম্যাডাম বলল, চলো না আমরা কোথাও ঘুরে আসি এখন। কোথায় যাব? এখন ক্লাস করাবেন না? না, এখন আর ক্লাস করব না, এখন তোমার আর আমার শুধু ক্লাস চলবে। চলো, তোমায় নিয়ে একটা জায়গায় যাব এখন। কোথায় নিয়ে যাবেন ম্যাডাম? চলো, গেলেই দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর ম্যাডামের সাথে যেতে লাগলাম আমার কলেজের ব্যাগ নিয়ে। তখন ম্যাডাম বলল, এই কলেজের ব্যাগ কোথাও রেখে আসো, এটা নিয়ে যাওয়া যাবে না। এখন ব্যাগ কোথায় রাখবো সমস্যা নাই, চলেন ম্যাডাম। ওই, এত ম্যাডাম ম্যাডাম বলিস কেন? আর বলবি না, এই নাম বিরক্ত লাগছে। এখন মায়া বলে ডাকবি আমায়। আর আপনি বলবি না, তুমি করে বলবি।
না ম্যাডাম, এটা হয় না। আপনি আমার চেয়ে অনেক বড় আর কলেজের ম্যাডাম, তাই আপনি করে বলতে হবে। মেরে মুখ ভেঙে দিব যদি আবার ম্যাডাম বলিস। ম্যাডাম শুধু ক্লাসে বলবি, এখন মায়া বলে ডাকবি, আর তুমি করে বলবি। এটা সম্ভব না ম্যাডাম, আমি পারবো না। হাঁস যদি পারে, মুরগি যদি পারে, তাহলে তুই কেন মায়া বলে ডাকতে পারবি না? যা বাবা, হাঁস মুরগিও কি কথা বলতে জানে? আজ শুনলাম। তাহলে কি তারা আপনার নাম বলতে পারে? উফ, তোকে নিয়ে পারলাম না। আর এটা একটা কথার কথা বললাম। তাহলে আমায় বলছেন কেন? আপনি আমার চেয়ে বড়, তাই বলবো না? তখন ম্যাডাম রেগে গিয়ে আমার গলা চেপে ধরলো আর বলল, আমি অনুমতি দিয়েছি তাই ডাকবি। যদি এখন থেকে না ডাকিস তাহলে গলা চেপে মেরে ফেলবো। এখন মায়া বলে ডাক আমায়। গলা ছাড়েন, ব্যথা পাচ্ছি। ছাড়বো, তাহলে মায়া বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, গলা ছাড়েন বলছি। তারপর ম্যাডাম গলা ছেড়ে দিল আর বলল, এখন বলো। ম্যাডাম চলেন। তুই আবার বলছিস? তোকে খুন করে ফেলবো আমি এখন। আরে দাঁড়ান দাঁড়ান, একটু সময় লাগবে। ম্যাডাম বলা পুরনো অভ্যাস, তাই। আবার বলছিস তুই এই নাম, আর একটুও সময় দেব না। মায়া বল এখন। ওকে ম্যাডাম, থুকু মায়া। এখন মায়া মায়া বলে মুখস্থ করতে থাকো, চলো। ওকে ম্যাডাম, থুকু মায়া। কোথায় যাব এখন? মরতে যাবো, চলো। তাহলে আপনি একা যান, গিয়ে মরেন। আমি যাব না। এখনো শিশু শিশু হড্ডি আমার শক্ত হয় নাই। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। উফ, তুই আসলে একটু বেশি বুঝিস আর বেশি কথা বলিস। এখন চুপ করে আমার সাথে আয়, নয়তো আমি এক্ষুনি মেরে বালি চাপা দিব। ঠিক আছে চলুন, দেখা যাক কোন রাস্তায় নিয়ে মারবেন। তারপর ম্যাডামের পিছন পিছন যেতে লাগলাম। রাস্তায় গিয়ে একটা সিএনজি নিয়ে একটা পার্কে নিয়ে গেল। যাওয়ার পর আমার হাতটা ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর একটা গাছের নিচে গিয়ে বসলাম। তখন ম্যাডাম আমার গালে একটা কিস করে কাঁধে মাথা রাখলো আর বলল, জানো, তোমায় যেদিন প্রথম ক্লাসে দেখেছি, মনটা তখনই তোমার মধ্যে হারিয়ে গেছে। তারপর থেকে রাত কেটেছে নির্ঘুম, সকাল হয়েছে তোমায় নিয়ে ভাবতে ভাবতে। কখন তোমায় একটি নজর দুটি চোখ দেখবে বলে আমার মনটা তোমার মধ্যে হারিয়ে গেছে। আমি জানি তোমার চেয়ে বড় আমি, কিন্তু কি করব বলো? মনের মানুষ যদি তার বয়সে ছোট থাকে, খুব ভালোবাসি তোমায়, আর সারা জীবন ভালোবাসবো। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি এতটা ভালোবাসে আমায়। তখন তার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখের দিকে গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে ম্যাডাম। তার চোখের থেকে আমার চোখ যেন এখন সরাতেই পারছি না। তার মায়ায় মনে হয় জড়িয়ে যাচ্ছি। তখন ম্যাডাম বলল, তোমার চোখ বলছে তুমিও আমায় ভালোবাসো, তাহলে সেটা মুখ ফুটে বলো না কেন? ম্যাডামের কথায় কিছুটা অবাক হলাম। তাহলে কি সত্যি আমি তাকে ভালোবেসে ফেলছি? কিন্তু কোথায়? আমার তো মনে হচ্ছে না। সেই ফিলিংস আসছে না কেন? নাকি আমি ভালোবাসাটা বুঝতে পারছি না। ম্যাডাম আমি বাসায় যাব, চলেন। এখন মাত্র আসলাম, আর কিছুক্ষণ থাকি, প্লিজ প্লিজ, তারপর চলে যেও। কেন জানি আর না করতে পারলাম না। আমারও থাকতে মন চাইছে। এমনটা তো আগে হয়নি, তাহলে এখন হচ্ছে কেন? তারপর কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আসার সময় ম্যাডাম অনেকগুলো কিস করছে। এসে দেখি আদিবা চলে আসছে বাসায়, আর কার সাথে জানি কথা বলছে। তখন আমায় দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া এই নাও, খালামণি কথা বলবে তোমার সাথে। তারপর ফোনটা নিয়ে সালাম দিলাম। তারপর বললাম, কেমন আছো খালা তুমি? আমি ভালো খারাপ থাকলে খোঁজ নেই কে? তুই তো ভুলেই গেলি আমাদের। কি যে বলো খালা তুমি, ভুলে যাব কেন? তাহলে কি বলবো? 6টি মাসের ভেতর একবার কল দিয়েছিস, আর 2 বছর ধরে তো আমাদের বাসায় আসিস না। আমি তোমাদের বাসায় 1 সপ্তাহ পরে আসছি, ঠিক আছে? এমন কথা অনেকবার বলছিস, আর আসলি না। এবার সত্যি বলছি, আসবো। তুই যেদিন আসবি সেদিন বিশ্বাস করব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম বিকেলে। আর আদিবার সাথে যাইনি, আমি ম্যাডামের বাসায় রাতে শুয়ে শুয়ে ম্যাডামের কথাগুলো ভাবছিলাম। সত্যি কি তাহলে আমি তাকে ভালোবেসে ফেলেছি? সে যে বলল আমার চোখে ভালোবাসা দেখছে। ঠিক তখনই ফোন আসলো। তাকিয়ে দেখি গতকাল রাতে যে মেয়েটা কল দিছে সে। তখন ফোন আর ধরলাম না, কিন্তু ফোন দিতেই আছে। বিরক্ত হয়ে ধরলাম। তখন মেয়েটি আমার আগেই বলল, এতক্ষণ লাগে ফোন ধরতে তোমার? হ্যাঁ, কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, কোথায় ছিলে এতক্ষণ? ওই হ্যালো, আপনি কে বলেন তো? আর কেন এত বিরক্ত করেন? আমি কে?
আমি হচ্ছি তোমার ভবিষ্যৎ বউ। এই পাগলামি বন্ধ করেন, গিয়ে ভালো একটা ডাক্তার দেখান, আপনার মাথায় সমস্যা আছে। তাই নাকি? তাহলে তো তুমি আমার ডাক্তার। চলে আসো এখন আমার বাসায়, তারপর আমার রুমে এসে চিকিৎসা করে যাও আমার মাথায়। দেখ পাগল মাইয়া কোথাকার। তারপর ফোনটা কেটে বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ওই শোনো, এই সবগুলো কাপড় ধুয়ে দিবে। এখানে 1 বালতি কাপড় আছে। এক বালতি কাপড়? সবগুলো ধুয়ে দিবে। কেন? তুমি ধুয়ে দাও, আমি ধুয়ে দিব কেন? আমি তোমার বড়, তুমি আমায় হুমকি দিচ্ছ কেন? চুপ করে কাপড় ধুয়ে দাও, নয়তো ঝাড়ু দিয়ে পিটাবো এখন। তুমি আমার বউ হয়ে আমায় বলছো ধুয়ে দিতে? আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। বুঝেছি, তোকে এখন ঝাড়ুর বাড়ি দিতে হবে। দাঁড়া, কাপড় ধুয়ে দিবি না তো তাহলে ঝাড়ুর বাড়ি খা। আম্মা আমার বউ লাগবে না, আমি কোলবালিশ নিয়ে থাকুম, তবু বউ লাগবে না। হঠাৎ শরীরে ব্যথা করতে লাগলো, তখন তাকিয়ে দেখি খাটের নিচে আমি। যাক বাবা, এটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে যে ঠেট দিছে কাপড় ধোয়ার জন্য, বিয়ের পর তো পানিতে চুবাই চুবাই মারবো যদি না কাপড় ধুয়ে দেই। এখনই ভালো আছি, সিঙ্গেল আছি, এই সিনিয়র মেয়েকে বিয়ে করব না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম, তারপর কলেজে চলে আসলাম বন্ধুদের থেকে। আজ এই সিনিয়র মেয়েকে পিছু ছুটবার বুদ্ধি নিতে হবে, কিন্তু তার আগেই ম্যাডাম এসে পড়লো আর বলল এখন তার সাথে ঘুরতে যেতে হবে। আমি না করছি, কিন্তু যেই রাগী চোখে তাকিয়েছে, তারপর ভয়ে ভয়ে চলে গেলাম তার সাথে। তখন পার্কে নিয়ে গেল, যাওয়ার পর একটা আইসক্রিম কিনলো, কিনে নিয়ে একটা গাছতলায় বসলাম। তখন ম্যাডাম আমার কোলে বসলো। তখন আমি বললাম, আরে করছেন কি, নামেন জলদি আমার কোল থেকে, শিশু শিশু হাড্ডি সব এখনই ভেঙে যাবে আপনার জন্য। ওই চুপ করো তো, তোমার এই আজেরা কথা। তোমার কোলে বসে এখন আমি তোমার আইসক্রিম খাইয়ে দিব আর তুমি খাবে, তাহলে আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। ভালোবাসা বাড়বে কিনা জানি না, তবে তোমাকে বিয়ে করলে কাপড় ধুয়ে জানটা আমার কয়লা কয়লা হয়ে যাবে, এটা জানি। তখন ম্যাডাম একটু আইসক্রিম নিয়ে বলল, নাও আইসক্রিমটুকু খেয়ে নাও। বিয়ে করলে ঝাড়ুর বাড়ি দিয়ে বলবে কাপড়গুলো ধুয়ে নাও। কি হলো, নাও আইসক্রিম। কি আর বলবো, তারপর আইসক্রিম খেতে লাগলাম। কিছুক্ষণ পর আমায় বলল, এখন তুমি আমায় আইসক্রিম খাইয়ে দাও। আমায় যেহেতু খাইয়ে দিয়েছে, তাইলে তো হিসাব অনুযায়ী আমারও খাইয়ে দিতে হয় আইসক্রিম। বাকিটুকু খাইয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, তারপর বাসায় চলে আসলাম। বিকেলে সব বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গায় ডাকলাম, কি করে এই সিনিয়র মেয়েকে পিছু ছাড়াবো বুদ্ধি নিতে, দেখি কি বুদ্ধি দেয়। যাওয়ার পর তখন আমি ফাহাদকে বললাম, দোস্ত, মায়া ম্যাডাম তো আমার প্রেমের পুকুরে হাবুডুবু খাচ্ছে, এখন বল কি করে সেখান থেকে উঠাবো। উঠতে চাচ্ছে না ম্যাডাম। কি, তোর প্রেমে মায়া ম্যাডাম পড়েছে? এটা বললে আমরা বিশ্বাস করে নিব? হা হা হা, আর চাপা মারার জায়গা পেলি না। সত্যি কথা বলছি, না বিশ্বাস হলে জাহিদের কাছে জিজ্ঞেস কর। কিরে জাহিদ, সত্যি কথা বলছে? দোস্ত সত্যি। এখন বল আমার পিছু ছুটাবো কি করে এই সিনিয়র ম্যাডামকে। তোরা তো জানিস আমি আবার সিনিয়র মেয়ে পছন্দ করি না, কারণ ভয় করে। কিন্তু এই মেয়ে যেইভাবে ঝুলে আছে, আমায় বিয়ে করে ছাড়বেই। শোন দোস্ত, সিনিয়র মেয়ে হোক আর জুনিয়র মেয়ে হোক, তাতে ভয় পাওয়ার কি আছে? মেয়েটা যদি সত্যি করে ভালোবাসে তাহলে আর ছাড়িস না, কারণ তারা ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। তুই যা বলবি তাই করবে, কিন্তু ছেড়ে দেওয়ার কথা বললে নিশ্চয়ই আত্মহত্যা করবে। আর সত্যিকারের ভালোবাসা পাওয়া এখন ভাগ্যের ব্যাপার দোস্ত। তোকে খুব ভালোবাসে ম্যাডাম, তাই তোকে প্রথমেই বলে দিছে ভালোবাসে। এটা সব মেয়েরা বলে না মুখ ফুটে, যারা খুব ভালোবাসে তারাই বলে ফেলে। আমি পারবো কিছু বলতে, এই নিয়ে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কত কষ্ট করে এখনো বেঁচে আছি আমি জানি, আর তোরা তো জানিস। সরি দোস্ত, আমি পারবো না বুদ্ধি দিতে। পারলে ম্যাডামকে ভালোবেসে তোর বুকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখিস, খুব ভালোবাসবে। এটা বলে উঠে চলে গেল ফাহাদ। তখন জাহিদ বলল, সরি দোস্ত, আমিও পারবো না কিছু বলতে, তবে এটুকু বলতে পারি, ভালোবাসা জীবনে একবার আসে, আর আসলে বলে আসে না। যখন আসবে তখন 2 হাতে আঁকড়ে ধরে রাখিস, যাতে ছুটে চলে না যায়। দেখিস খুব যত্ন করে রাখবে। আর ম্যাডাম তোকে খুব ভালোবাসে, এইগুলো সিনিয়র নিয়ে না ভেবে গিয়ে বাকি জীবনের সঙ্গী করে ফেল। এটা বলে জাহিদ চলে গেল। শুধু আমি বসে আছি, কি করব এখন আমি, মাথা কাজ করছে না। তারপর আমিও উঠে বাসায় চলে গেলাম, গিয়ে কিছু খেয়ে রুমে চলে গেলাম। যাওয়ার পর বসে বসে ভাবছিলাম, তখন হঠাৎ ফোনটা বেজে উঠল।
তাকিয়ে দেখি গতকাল রাতে যে মেয়ে কল দিছে সে মেয়েটা কল দিছে, ধরলাম না, কিন্তু কল দিতেই আছে। বিরক্ত হয়ে কলটা ধরলাম আর বললাম, এত বিরক্ত করেন কেন আপনি? কেন কল দেন বলেন তো? আমি আমার বরের কাছে কল দেই, তা তোমার কি? তোমার বর এখানে নাই, ফোন রাখো। কে বলছে নাই? এই তো কথা বলছি আমার বরের সাথে। শয়তান মাইয়া, দূরে গিয়ে মর, আজাইরা কথা শোনার সময় নাই। এই, তুমি এত রাগ করছো কেন? শোনো না, আমার ঘুম আসছে না। তাহলে একটা কাজ করো, 1 কেজি ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো। এটা বলে ফোন কেটে দিলাম। তারপর ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কলেজে চলে গেলাম। প্রতিদিনের মতো আজও ম্যাডাম এসে হাজির, ঘুরতে নিয়ে যাবে। এইভাবে কেটে গেল 6টি দিন। এই 6টি দিন প্রতিদিন ম্যাডামের সাথে ঘোরাফেরা করেছি। তার সাথে ঘুরতে আমারও অনেক ভালো লাগে, তার হাতটা ধরে হাঁটতে খুব ভালো লাগে। এখন আমিও ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আমি বললাম, দোস্ত, আমিও ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। গতকাল খালার বাসায় যাব, সেখান থেকে এসে বলে দিব ভাবছি। সত্যি বলছিস? তাহলে তো খুব ভালো। তাড়াতাড়ি তোর আর ম্যাডামের বিয়ে খেতে পারবো। আরে এত তাড়াতাড়ি না, বিয়ে আরেকটু দেরি করে করব। তার আগে আমরা বিয়ের কথা বলতে যাব, তোর মাকে নিয়ে। এই না না, এমন করিস না, আগে খালার বাসা থেকে আসি, তারপর না হয় যা করার করিস। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। এসে খেয়ে রুমে চলে গেলাম, গিয়ে তারপর ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে রেডি হয়ে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বাস স্টেশন গিয়ে একটা টিকিট কাটলাম কুমিল্লার। তারপর বাসে উঠে গিয়ে সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল। এদিকে ম্যাডাম কলেজে এসে আমায় খুঁজতে লাগলো। আমায় না পেয়ে জাহিদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। তখন জাহিদ বলল, আমি খালার বাসায় গিয়েছি। এটা শুনে ম্যাডাম মন খারাপ করে কলেজ থেকে চলে আসলো। বাসায় আসার পর মায়ার আম্মু বলল, কিরে, আজ এত জলদি চলে এলি যে? মন খারাপ মনে হচ্ছে। না আম্মু, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, তাই চলে আসছি। এটা বলে ঘরে চলে গেল মায়া। এদিকে আমি বাস থেকে নেমে খালার বাসার রাস্তা চিনতে পারছি না, কোন দিকে। অনেক আগে গিয়েছিলাম তাই চিনতে পারছি না। তখন খালাকে ফোন দিলাম। হ্যালো খালা, কই তুমি? তোমাদের বাসা কোথায়? এখানে তো গাড়ি ছাড়া কিছুই দেখতে পারছি না। শয়তান, তুই আবার ফাজলামো শুরু করছিস? আরে ফাইজলামো না, সত্যি, এখানে তো গাড়ি ছাড়ার কিছু নাই। তুই কি সত্যি আসছিস নাকি? সত্যি আসছি। এখন বাস স্টেশন এসে নিয়ে যাও। তুই একটা রিক্সাকে বল এই ঠিকানা অনুযায়ী নিয়ে আসতে, তারপর আমি নিতে যাব। আচ্ছা ঠিক আছে খালা। তারপর ফোনটা কেটে একটা রিক্সা নিয়ে চলে আসলাম ঠিকানা অনুযায়ী। তারপর খালাকে কল দেওয়ার পর আমায় নিয়ে গেল। এসে খালার কোনো ছেলে নেই, 2টি মেয়ে, নাম তাহনা আর তানজিলা। তানহা হচ্ছে বড়, এবার কলেজে উঠছে, ইন্টারে পড়ে। আর তানজিলা হচ্ছে ছোট, এবার ক্লাস 10ম শ্রেণীর ছাত্রী। আর খালুর একটা কাপড়ের দোকান আছে। যাওয়ার পর সবাই খুশি, অনেক দিন পর আসছি। তাই যাওয়ার পর তানজিলা বলল, ভাইয়া, এবার কিন্তু অনেকদিন থাকবে, তুমি অনেকদিন পর আসছো। না রে বোন, বেশি দিন থাকতে পারবো না, কলেজ আছে। কলেজ আছে বলে কি হয়েছে, তুমি অনেকদিন পর আসছো কিন্তু। আচ্ছা, 1 সপ্তাহ থাকবো, হয়েছে? খুশি এবার? তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আমায় একটা রুম দেখিয়ে দিল। সেটাতে এসে ফ্রেশ হয়ে বসে আছি। তখন খাবার খাওয়ার জন্য এসে ডাকলো। খেয়ে এসে কিছুক্ষণ বাসার আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসলাম। রাতে খেয়ে দিলাম একটা ঘুম। এদিকে সকালে উঠে মায়া কলেজে গিয়ে দেখে আজও আমি আসি নাই। মন খারাপ করে চলে আসলো। এইভাবে কেটে গেল 3 দিন। মায়া আর না দেখে থাকতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য। প্রতিদিন জাহিদকে গিয়ে জিজ্ঞেস করে কবে আসবো, কিন্তু বলে কিছুদিন পর। পরের দিন দুপুরে মায়া তার রুমে শুয়ে আছে। তখন তার আম্মু এসে বলল, মায়ামা, আমার উঠে একটু রেডি হয়ে নে, তোকে দেখতে কিছু লোক আসছে। এটা শুনে মায়া লাফ দিয়ে উঠে পড়ল। তখন অবাক হয়ে বলল, কি বলছো তুমি আম্মু? আমায় দেখতে আসছে মানে? দেখ মা, তোর লেখাপড়া শেষ হয়েছে অনেক আগে, এখন তো তোকে বিয়ে করতে হবে। বিয়ে তো করবো, কিন্তু এইভাবে না বলে নিয়ে আসছো কেন? আমি কিচ্ছু জানি না, সব তোর আব্বু জানে, তোর আব্বু নিয়ে আসছে। আমি এই বিয়ে করব না। সেটা তোর আব্বুকে গিয়ে বল, আমায় বললে কোনো লাভ হবে না। আমি আমার জানটাকে ছেড়ে কাউকে বিয়ে করব না, প্রয়োজন হলে আত্মহত্যা করব। তারপর দৌড়ে নিচে চলে গেল। মায়া গিয়ে সোজা তার আব্বুকে বলল,
আব্বু আমি এই বিয়ে করব না, আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। যদি তোমরা জোর করো তাহলে আমি আত্মহত্যা করব। সে কি রে মা, ওই ছেলেগুলো বললো তুই নাকি ওই ছেলেকে বিয়ে করতে রাজি, তাই তার আব্বু আম্মু আসছে। তারপর মায়া তাকিয়ে দেখে জাহিদ, ফাহাদ আর আমার আম্মু আব্বু আদিবা বসে আছে। তখন বলল, সরি আব্বু, না দেখে বললাম। আব্বু ঠিক বলেছে, আর আগামীকাল আমাদের বিয়ের আয়োজন করো। আলহামদুলিল্লাহ। তা বিয়াইন, বৌমা যখন বলে দিছে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আপনি কি বলেন? আমি আর কি বলবো, মেয়ে যখন বলে দিছে তাহলে তাই হোক, আগামীকাল বিয়ে। তারপর জাহিদ আর ফাহাদ উঠে ম্যাডামের কাছে গিয়ে বলল, উফ, কত কষ্ট করতে হলো আমাদের। ম্যাডাম, এখন আমাদের কিছু ট্রিট দিন, চলে যায় একেবারে। বিয়ের ডেট ফাইনাল করে দিলাম, দিন। ধন্যবাদ তোমাদের। এই নাও, এখানে 10,000 টাকা আছে, সব নিয়ে নাও। তারপর জাহিদ আর ফাহাদ টাকা নিয়ে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। এদিকে রাতে শুয়ে আছি, তখন আব্বু কল দিয়ে বলল আগামীকাল যেন তাড়াতাড়ি চলে আসি। জিজ্ঞেস করলাম কেন? বলল সারপ্রাইজ দিবে, সাথে খালাকে নিয়ে আসতে সবাইকে। তারপরের দিন দুপুরে রওনা দিলাম সবাই মিলে। সন্ধ্যায় চলে আসলাম। আসার পর দেখি বাসাটা লাইট দিয়ে সুন্দর করে সাজানো। কিসের জন্য বুঝতে পারছি না। আব্বুর অনেক বকা খেতে হলো দেরি করে আসার জন্য। তারপর একটা পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল তাড়াতাড়ি পরে আসতে। আমিও গিয়ে পরে আসলাম কোনো কথা না বলে। তারপর একটা গাড়িতে করে নিয়ে যেতে লাগলো। ম্যাডামের বাসার সামনে গিয়ে থামালো। আমি অবাক হয়ে আছি, এখানে আসলো কেন? তখন জাহিদ পাশে ছিল। আমি বললাম, কি রে দোস্ত, ম্যাডামের বাসা সাজানো, আমাদের বাসাও সাজানো, বুঝলাম না। আর আমরা এখানে আসলাম কেন? আজ তোর আর ম্যাডামের বিয়ে। কি কি করে হলো এটা? তুই যেদিন থেকে কলেজে যাসনি সেদিন থেকে ম্যাডাম মন খারাপ করে কলেজে আর গিয়ে ক্লাস করায়নি, তাই আমি আর ফাহাদ মিলে তোদের বিয়ে ঠিক করে দিলাম। শালা, আমি বলছিলাম আসার পর সব করিস, কিন্তু তোদের বিয়ে খাওয়ার আর তর্স হইছে না। এটা না করলে 10,000 টাকা মিস হতো। ম্যাডাম খুশি হয়ে আমাদের 10,000 টাকা দিয়েছে। যাক, ভালো কাজ করছিস দোস্ত, আমায় কিন্তু সেখান থেকে কিছু টাকা দিস। শালা, বিয়ে তো ঠিক করলাম আমরা, কোথায় তুই আমাদের টাকা দিবি, ট্রিট দিবি, তা না করে উল্টো আমাদের কাছ থেকে টাকা চাইছিস। ঠিক আছে, তোর কাছে খুশি হয়ে আমি 1 কেজি কাঁচামরিচ উপহার দিব আগামীকাল তোদের। শালা, আর কিছু দেওয়ার জন্য পেলি না, থাক, লাগবে না, যা গিয়ে বিয়ে করে নে। তারপর ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর কাজী এসে পড়িয়ে চলে গেল। যখন বিদায় নিয়ে চলে আসবো তখন মায়া একটু কাঁদলো না। বুঝলাম না, সব মেয়েরা কাঁদে, কিন্তু মায়া কাঁদলো না কেন? মনে হয় মেকআপ নষ্ট হয়ে যাবে বলে। তারপর মায়াকে নিয়ে চলে আসলাম। আসার পর মায়াকে বাসার ঘরে নিয়ে বসানো হলো। আমি এসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু হারামি বন্ধুগুলো বেশিক্ষণ থাকলো না, মেয়েদের সাথে ফাইজলামো করতে চলে গেল। আমিও আর বসে না থেকে চলে গেলাম। ঘরে গিয়ে দরজা লাগিয়ে মাত্র ফিরলাম, এমনই দৌড়ে মায়া আসলো। এসে টান দিয়ে খাটে ফেলে পাগলের মতো কিস করতে লাগলো সারা মুখে। তখন আমি বললাম, আরে থামো থামো, কিস পরীক্ষায় তুমি পাশ করছো, এখন থামো, আগে নামাজ পড়ে নিই, চলো 2 রাকাত। তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর 2 রাকাত নামাজ পড়ে উঠতেই আবার ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়, আর সারা মুখে কিস করতে লাগলো আর বলল, তুমি জানো, তোমায় এতদিন না দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম প্রায়। তোমায় তো প্রতিদিন রাতে আমি কল দিয়ে দুষ্টুমি করতাম। ও এই কথা, তাই তো বলি এই পাগল মাইয়া আবার কেডা? তবে সেটা তোমার পাগল সিনিয়র বউ। এই বলে আবার কিস করতে লাগলো। তখন আমি বললাম, এই দাঁড়াও, থামো, আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? সব আমি রাজি। আমায় কোনো ঘরের কাজ করতে বলবে না, যেগুলো তোমার কাজ, আর বিশেষ করে কাপড় চোপড়। তোমার কিছু করতে হবে না, আমি সব করব। এখন আমায় রোম্যান্স করতে দাও চুপ করে। যা, কাপড় ধুয়ে দেওয়া থেকে বেঁচে গেলাম। তারপর মায়া আমার বুকের উপরে উঠে বলল, আমার পিচ্ছি বরের ঠোঁটটা পুরো স্ট্রবেরি, আজ সারা রাত খাবো। এটা বলে সারা মুখে কিস করতে লাগলো। তারপর ঠোঁটগুলো সে টেনে রাবারের মতো খেতে লাগলো। কিছুক্ষণ পর পাগলের মতো খেতে লাগলো। তারপর আমিও মায়ার সাথে সাড়া দিতে লাগলাম। আপনারা তো খুব দুষ্টু, এখনো বসে আছেন শুনতে? যান, আর বলা যাবে না, বাকিটা ইতিহাস। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও।